সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজে আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসের অংশ হিসাবে উচ্চ মাধ্যমিক বাংলার পঞ্চদশ অনলাইন ক্লাস নিয়ে আমি আজ তোমাদের সামনে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তুলসীদাস মহন্ত, সহকারী অধ্যাপক বাংলা, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল তুলসীদাস মহন্ত। এটা হচ্ছে ফেসবুক পেজ লিংক এবং ইউটিউব চ্যানেল লিংক বরাবর, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে তোমরা লাইক দিয়ে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো ভিডিও বা ক্লাসের নোটিফিকেশানগুলো পেয়ে যাও। করোনাকালীন বাস্তবতা নিয়ে আমি প্রতি ক্লাসেই ভূমিকাতে দু একটি কথা বললেই আগে পূর্ববর্তী কথাগুলোই রিপিট করব। আজকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কোনো অবহেলা কাম্য নয়। ইদানিং একটা ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমার মনে হয় এখনও সে সময়টা আসেনি। এটা অনেকের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে অনেক পরিবারের জন্য। সেক্ষেত্রে তোমরা সচেতন থাকবে, সতর্ক থেকেই যাবতীয় স্বাভাবিক কার্যক্রম করবে। স্বাস্থ্যবিধিটা মেনে চললেই হবে। মাস্ক বাইরে বের হওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের কোনো অবহেলা নয়, এটা হলো মাস্ক পরিধান করতেই হবে। আমরা কি স্বপ্ন দেখি? নিশ্চয়ই সামগ্রিক বিষয় নিয়ে আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন নিয়ে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত উক্তি, আমরা এটা বেশ প্রেরণাদায়ক। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। তো নিশ্চয়ই তোমরাও সেরকম স্বপ্ন দেখছো যে স্বপ্ন পূরণের প্রত্যাশা তোমাদের ঘুমাতে দেবে না। এই যেদিন ঘুম সার্থকতার স্বর্ণচূড়া টাচ করবে, সেদিন সে ঘুমটা যেন আসে। তো সেই কামনায় আমরা ক্লাসে চলে যাই। পাশের ছবিগুলোর দিকে তাকাই। অনুবাদ শব্দটা আমরা বারবার শুনেছি। এখানে একটা বইয়ের ছবি দেখছি যেখানে বিদেশি গল্প সংকলন। তো বিদেশি গল্প বলতে বিদেশি বিভিন্ন প্রকারের ভাষায়, সেটা নিশ্চয়ই সেই সমস্ত ভাষার লেখকরা লিখেছেন। তাহলে আমি আমার ভাষায় কিভাবে, আমি তো সব ভাষা জানি না, এমনকি একটা ভাষা আন্তর্জাতিক যদি বলি ইংরেজি, সেটাও খুব ভালোভাবে যে রপ্ত করতে পেরেছি, সে ভাষার সাহিত্য, শিল্প, বিজ্ঞানের সব কিছু, জ্ঞানের সব কিছু চর্চা করার মতো দক্ষতা যে অর্জন করতে পেরেছি তা না। সেক্ষেত্রে উপায় কি? সেই ভাষার সাহিত্য এবং জ্ঞান সুধা পাওয়ার ক্ষেত্রে, লাভ করার ক্ষেত্রে অনুবাদ। তো এখানে দেখতে পাচ্ছি সেই বিদেশি গল্পের অনুবাদের একটা বই। আমাদের যে বাংলা সাহিত্য, সেখানেও মধ্যযুগ অনুবাদ সাহিত্য, মধ্যযুগে সাহিত্য পর্বটা, এটা তোমরা পরে জানবে। বড় যে কেউ যদি সাহিত্য বিষয়ে অতিরিক্ত আগ্রহ থাকে, তোমরা পড়ো, আস্তে জানতে পারবে। মধ্যযুগটা মূলত অনুবাদ সাহিত্য সমৃদ্ধ একটা অংশ হচ্ছে অনুবাদ। পৃথিবীর বিভিন্ন ভাষার সাহিত্য থেকে অনুবাদ করে মধ্যযুগটা সমৃদ্ধি লাভ করেছে। তো সেরকম একটা বইয়ের সামনের অংশ, সেখান থেকে মধ্যযুগের অনুবাদ সাহিত্য। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আল কোরআন সহজ বাংলা অনুবাদ। মুসলিম ধর্মগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআনের অনুবাদ বাংলায় করা হয়েছে। এখানে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ বাংলায় পাঠ, গীতার বাংলা অনুবাদ। গীতা মূল, কোরআন যেমন মূল হচ্ছে আরবিতে, গীতা তেমনি সংস্কৃতে, পবিত্র গীতা তেমনি সংস্কৃতে, তার বাংলায় পাঠ। তো আমরা বুঝতে পারছি আমাদের আজকের পাঠ্য, আমরা সবগুলো থেকে বুঝতে পারছি যে অনুবাদ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুবাদ, যা হচ্ছে পৃথিবীর বিভিন্ন ভাষা, বিভিন্ন ভাষাভাষী সাহিত্য, জ্ঞান,
ধর্ম, সংস্কৃতি, তার সাথে আমার ভাষা, সাহিত্য, জ্ঞান এবং জীবনের মেলবন্ধন করে দিতে পারে শুধুমাত্র অনুবাদ। সেক্ষেত্রে অনুবাদ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও আমাদের পাঠে যে অংশটুকু আছে সেটা খুবই যৎসামান্য, সেটা সামান্য একটা ধারণা মাত্র, সেটাকেও আমরা আরও ছোট করে ফেলেছি পরীক্ষায় বিকল্প উপায়ে পার পেয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পেয়ে। তো আমরা জানি সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের পাঠ্যটা হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ যেটা দেওয়া আছে। তো স্বাভাবিকভাবেই আমরা এটা আমাদের উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ে আছে অনুবাদ। 7ম অধ্যায়ে দুটো জিনিস আছে, অনুবাদ এবং পরিভাষা। এটা পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 7-এর ক-তে থাকে পরিভাষা আর খ-তে থাকে অনুবাদ। তো ক-তে পরিভাষা থাকার কারণে আমরা পরিভাষা নিয়ে ক্লাসটা ইতিমধ্যে নিয়েছি। অনেকে অনুবাদকে অ্যাভয়েড করে শুধুমাত্র পরিভাষাকে টার্গেট করে বেশি মার্ক পাওয়ার আশায়, বেশি কমন পাওয়ার আশায় তোমরা এগিয়ে যাও, কিন্তু অনুবাদটাকে একদমই হেলা করা উচিত নয়। আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো অনুবাদ কী তা জানবো আমরা আজকের পড়া থেকে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনুবাদ আরও সহজসাধ্য হবে। তোমরা যেটাকে আমরা অনুবাদ নিয়ে প্রাথমিক কিছু কথা বলবো। অনুবাদ বা ভাষান্তর একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া। ভাষার অনুবাদে দুটি ভাষার মধ্যে যে ভাষা থেকে অনুবাদ করা হয় তাকে বলা হয় উৎস ভাষা, এবং যে ভাষায় অনুবাদ করা হচ্ছে তাকে বলা হচ্ছে লক্ষ্য ভাষা। অর্থাৎ উৎস ভাষা থেকে লক্ষ্য ভাষায় ভাষাগত উপাদান এবং যোগ্যতা, যে বিষয়গুলো হচ্ছে বিষয়, বক্তব্য, ভঙ্গি ইত্যাদি, যোগ্যতার দ্বারা পাঠ নির্ণয় করার রূপান্তরের প্রক্রিয়ায় ভাষানুবাদ বা অনুবাদ। আমরা যাচ্ছি অনুবাদ মূলত ভাষার অনুবাদ। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাই অনুবাদ। কোনো ভাষার রচনার বক্তব্য বিষয় অপরিবর্তিত রেখে অন্য ভাষায় রূপান্তর করাকেই অনুবাদ বলে। অর্থাৎ কোনো ভাষায় লিখিত বিষয় বা গ্রন্থকে, প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস কিংবা অন্যান্য বিষয়, তার মূল ভাব অক্ষুণ্ণ রেখে অপর কোনো ভাষায় রূপান্তর করাকেই অনুবাদ বা ট্রান্সলেশন বলে। তবে এক ভাষার শব্দের স্থলে অন্য ভাষার শব্দ বসিয়ে দিলেই তা অনুবাদ হয় না, যেটা আমরা আক্ষরিক অর্থের অনুবাদে একটু পরে উদাহরণ দেখতে পাবো। সুন্দর ও যথার্থ অনুবাদ করতে হলে সে ভাষার গতিময়তা, গঠনরীতি, পদবিন্যাস ও বৈশিষ্ট্যের ব্যাপারে বিশেষ ধারণা থাকা প্রয়োজন, বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। অনুবাদের প্রকারভেদ। সাধারণত অনুবাদ পদ্ধতির দুটি শ্রেণী বর্ণনা করা হয়। নির্ণয় শব্দটা না হলে চলতো, যথা আক্ষরিক অনুবাদ ও 2 ভাবানুবাদ বা ভাবগত অনুবাদ। কেউ কেউ আবার মূলানুগ ও স্বাধীন এই 2 ধরনের অনুবাদ পদ্ধতির কথা স্বীকার করেছেন। অনুবাদের প্রকরণ কৌশলগুলিকে মূলত 3টি স্তরে ভাগ করা হয়ে থাকে। একটা হলো শব্দের স্তর, মানে শব্দটাকে লক্ষ্য ভাষার শব্দে পরিণত করা। একটা অন্বয়ের স্তর, কি ভাবটা সেখানে আছে সেটাকে নিয়ে আসার একটা শব্দার্থের স্তর। এছাড়া কাব্য কবিতার অনুবাদের ক্ষেত্রে একটু ভিন্ন মাত্রা পায়। 4 ছন্দ ও ধ্বনি ঝংকারের স্তর। 5 অলঙ্কারের স্তর। আক্ষরিক অনুবাদ। মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে বলে আক্ষরিক অনুবাদ। আমরা একটু আগে যেটা বলছিলাম, অনুবাদ 2 প্রকার, সর্বাধিকভাবে গৃহীত যে প্রকারভেদ 2 প্রকার, একটা হলো আক্ষরিক আর একটা হলো ভাবানুবাদ। তো এই আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে বলা হচ্ছে তো মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে। সেক্ষেত্রে যে ভাষা থেকে অনুবাদ করব ওই ভাষার প্রত্যেকটা শব্দের অর্থকে সরাসরি অনুকরণ করা। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, বাক্যটিকে যদি বিড়াল কুকুর বৃষ্টি হচ্ছে এভাবে অনুবাদ করা হয় তবে তা হবে আক্ষরিক অনুবাদ। তবে একটা বিষয়,
এটা উদাহরণটা এভাবে দেয়া হলেও এটি যথার্থ অনুবাদ নয়। আক্ষরিক অনুবাদও সম্ভব, আমরা আরও বিস্তারিত এই ক্ষেত্রে পরবর্তীতে দেখতে পাচ্ছি। 2, ভাবানুবাদ বা ভাবগত অনুবাদ। মূল ভাষার ভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুবাদের ক্ষেত্রে ভাবটা হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, আর অন্যান্য বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেগুলোকে ঠিক রেখে সেগুলো ঠিক রাখতেই হবে, ভাবকে ঠিক রাখার জন্য, মূলত ভাবের অনুষঙ্গ যেন। মূল ভাষার যথাযথ ভাব যথাযথ রেখে অপর ভাষায় প্রয়োজনীয় শব্দে যে অনুবাদ করা হয় তাকে ভাবানুবাদ বলে। যেমন কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লোথ। বাক্যটিকে যদি কাপড় অনুযায়ী তোমার কোট কাটো এভাবে বলি তাহলে এটা ভয়ানক ভুল হয়ে যাবে। ওই ভাষার যে ভাব ধারণ করে এই সেন্টেন্সটা দিয়ে ইংরেজি ভাষায়, তা আমরা পাবো না আমার ভাষায়। এর পরিবর্তে যদি ভাবের দিকটা সঙ্গতি রেখে আমি বলি আয় বুঝে ব্যয় করো, এভাবে অনুবাদ করা হয়, তবে এটি হবে ভাবানুবাদ এবং যথার্থ অনুবাদ। এই অনুবাদের মূল বিষয় হচ্ছে এটাই, অনুবাদের প্রয়োজনীয়তা। অনুবাদ একটি সৃজনশীল কর্ম নিশ্চয়ই, যেহেতু এক ভাষা অবশ্যই অত্যন্ত সৃজনশীল একটা কর্ম, এটা সহজসাধ্য বিষয় নয়। আর তোমাদের পাঠ্য যে অনুবাদটুকু সেটা অত্যন্ত সহজ একটা বিষয়, সুনির্দিষ্ট একটা বিষয়, যেটা একটু চর্চা করলে খুব সহজেই তোমরা আয়ত্ত করে ফেলতে পারো। আর যে অনুবাদ বৃহত্তর অর্থে বলা হয় এক ভাষা থেকে আরেক ভাষার সাহিত্য, প্রবন্ধ, নিবন্ধ, বিভিন্ন জ্ঞানের অনুবাদ, সেটা একটা বড় ব্যাপার, বৃহত্তর ব্যাপার, অনেক পরিশ্রম এবং পড়াশোনার ব্যাপার, চর্চার ব্যাপার। সেজন্যই বলা হচ্ছে অনুবাদ একটি সৃজনশীল কর্ম। ভাষা ও সাহিত্যের পূর্বাপর উৎকর্ষ সাধনে অনুবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশ্বের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর ভাষা যেমন ভিন্ন রকম, তেমনি তাদের সাহিত্যও স্বমহিমায় ভাস্বর। বিভিন্ন ভাষায় সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে রচিত মূল্যবান সার্বজনীন করার একটি উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে তার ভাষান্তর বা অনুবাদ। আমরা বুঝতেই পারছি, একটু আগে বলেছিলাম শুরুতেই যে অনুবাদ একটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পৃথিবীর এক দেশের, এক ভাষার, এক সংস্কৃতির মানুষের সমস্ত জ্ঞান এবং সাংস্কৃতিক প্রবণতাগুলো আমরা ধারণ করে সেখান থেকে শিক্ষা নিয়ে আরেক দেশ, আরেক ভাষা, আরেক সংস্কৃতির মানুষ সমৃদ্ধি লাভ করে। এভাবেই পৃথিবী এগিয়ে চলেছে বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন সভ্যতার হাত ধরে। তো সেক্ষেত্রে অনুবাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেলবন্ধন তৈরি করেছে। কেউ এককভাবে অনন্য নয়, সবার সহযোগিতা নিয়ে, সব সংস্কৃতির সহযোগিতা নিয়ে, সব সভ্যতার পারস্পরিক সহযোগিতায় প্রত্যেকটা সভ্যতা যেন উৎকর্ষিত হচ্ছে। কোনো ভাষার শব্দাবলীর প্রয়োগ কৌশল ও প্রকাশ রীতি সম্বন্ধে সম্যক ধারণা অর্জনের সর্বোত্তম মাধ্যম হিসেবে বর্তমান বিশ্বে অনুবাদ একটি সৃজনশীল কর্মে পরিণত হয়েছে। সর্বোপরি ভাষান্তর বা অনুবাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি অত্যন্ত সংক্ষেপে এটা বললাম। অনুবাদ করার নিয়ম: অনুবাদের উদ্ধৃত বিষয়টি বারবার পড়তে হবে। অনুবাদ করার সময় বাক্যের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হবে। শব্দ ধরে অনুবাদ না করে বাক্য ধরে অনুবাদ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, যে তুমি ওই ভাবটা বুঝে ফেলে আক্ষরিক অনুবাদ না। দেয়ার, ইট, দিস, ইজ, অ্যাম, আর ইত্যাদি ইংরেজি শব্দের বাংলায় অনুবাদ দেওয়ার প্রয়োজন নেই। ভাষার সৌন্দর্য ও রস অক্ষুণ্ণ রেখে অনুবাদ করতে হবে। মূল অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের বেলায় সেরকম উক্তিতে থাকবে। মূল ক্রিয়ার যে কাল থাকবে, অনুবাদেও কাল সেরকম থাকবে, যেটা টেন্স তোমরা বলো। অনুবাদের পদ্ধতি কিছু গভীরতর তাত্ত্বিক কয়েকটি কথা, যেটা তোমাদের পাঠ্য যে অনুবাদটুকু আছে তাতে খুব কাজে লাগবে না, তবু একটু জেনে রাখা ভালো। গবেষণাগারে গবেষণার মতো অনুবাদ চর্চায় প্রাথমিক পদ্ধতি কতগুলি স্তর পরম্পরার মধ্য দিয়ে সাধিত হয়। 1. এখানে সর্বাগ্রে কোনো মূল পাঠ থেকে লক্ষ্য ভাষার অনুবাদের বিষয় নির্বাচন করতে হয়। 2. লক্ষ্য ভাষা ও উৎস ভাষার পারস্পরিক যোগসূত্র নির্ণয় করতে হয়। 3. উভয় ভাষার ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, অন্বয় তত্ত্বগত সহাবস্থান নির্ণয় করতে হয়। 4.
উৎস ভাষার বা মূল পাঠ্যের ভাষিক পরিস্থিতি বা ভাষা প্রেক্ষিত লক্ষ্য ভাষায় যথাযথভাবে তুলে ধরা। যেটা বলছিলাম যে যা বলতে চেয়েছে মূল ভাষায় সেটা লক্ষ্য ভাষায় তুলে আনা। শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রচেষ্টা। আমরা সহজভাবে এই বিষয়গুলোই বিভিন্নভাবে যেটা জানলাম অনুবাদের পদ্ধতি, আমরা সেটা তোমাদের জন্য এখন তোমাদের যে পাঠ্যটা সেটাকে সহজভাবে আমরা তোমাদের ক্ষেত্রে কিভাবে অনুসরণ করতে পারো নিজেরা তা একটু বলার চেষ্টা করছি। অনুবাদ চর্চা করার কিছু পদ্ধতি নিচে অনুসরণ করতে হবে, তাহলে শিক্ষার্থীরা অনুবাদে পারদর্শী হয়ে উঠতে পারবে। নিম্নে অনুবাদ করার পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। মানে এটা শুধু তোমাদের উপযোগী, আমি আগের অংশগুলোও ছিল। যে অংশটি অনুবাদ করতে হবে তা বারবার পড়ে মূল ভাবটি ভালোভাবে বুঝে নিতে হবে। মূলের বড় বাক্যকে ভেঙে ছোট ছোট বাক্যে অনুবাদ করা যেতে পারে বা যাবে। আবার মূলের ছোট ছোট বাক্যগুলোকে একত্রিত করেও একটি বড় বাক্যে ভাবটিকে অনুবাদ করা যাবে। একটা ইংরেজি অনুবাদের থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে যদি একটা বড় সেন্টেন্স থাকে, সেখানে একাধিক ক্লোজ থাকে, ক্লোজ বা বাক্যাংশ থাকে, সেগুলোকে ভেঙে ভেঙে তুমি বাংলায় আলাদা ছোট ছোট বাক্যে পরিণত করতে পারবে, অথবা ওখানকার ছোট ছোট বাক্যগুলোকে তুমি একটা বড় বাংলায় একটা বড় বাক্যে প্রকাশ করতে পারবে, কিন্তু মূল ভাবের যেন কোনো ব্যত্যয় না ঘটে প্রকাশের ক্ষেত্রে। অনুবাদে পরিভাষা ব্যবহার করা আবশ্যক, তবে পরিভাষা দুর্বোধ্য বা অপ্রচলিত হলে মূল শব্দ ব্যবহার করা যাবে। আবার পরিভাষা না থাকলে মূল শব্দও ব্যবহার করা যাবে। মূলের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদে অপরিবর্তিত রাখতে হবে। মূল রচনার বাচ্য ও ক্রিয়ার কাল অনুবাদে অপরিবর্তিত থাকবে। বাংলায় অনুবাদের সময় বাংলা ভাষার বাক্য গঠন রীতি, পদবিন্যাস রীতি, অলঙ্কার ইত্যাদি প্রয়োগ করতে হবে। মূল রচনার প্রবাদ প্রবচন বাগধারার স্থলে বাংলা প্রবাদ প্রবচন বা বাগধারার সহায়তা নিতে হবে। যেমন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো, যে একটু আগে উদাহরণটা দেখেছিলাম। প্রবচন, যেটা মূল রচনার স্বাদ অনুবাদে থাকা আবশ্যক এবং অনুবাদ যাতে সহজে বোঝা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই মোটামুটি অনুবাদের পদ্ধতি নিয়ে তোমাদের জন্য সহজ কথা। অনুবাদ কোন ধরনের হলে সুন্দর ও যথার্থ হবে তা নির্ভর করে অনুবাদের বিষয়ের উপর। তবে অনুবাদ যাতে মৌলিক, সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য বানানটা ভুল আছে, জফলা হবে। প্রকৃতপক্ষে অনুবাদ অভ্যাসের ব্যাপার। নিয়মিত অনুবাদ করার অভ্যাস করলে অনুবাদ সুন্দর ও যথার্থ হবে। আমরা একটু উদাহরণে চলে গেলাম সরাসরি। আজকে খুব ছোট্ট একটা বিষয় অনুবাদ। আসলে আমরা যেটা খেয়াল করছি এরকম দু একটা উদাহরণ আমরা দেখতে পারি। The life of a student is a life of preparation for struggle of life. To make him well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not complete, would they be able to lead the country to peace and prosperity? আমরা এটা একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ ইংরেজি, যেটাকে বাংলায় অনুবাদ করার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই প্রত্যেকটা সেন্টেন্সকে আলাদাভাবে 3-4 বার, যেটা ইনস্ট্রাকশনগুলো একটু আগে পেলাম, নির্দেশনাগুলো বারবার পড়ব। প্রত্যেকটা বাক্যের অর্থ বোঝার চেষ্টা করব। এক বাক্য থেকে আরেক বাক্যের যে ধারাবাহিক একটা গতিময়তা বা লিঙ্কেজ, সেটা ধরার চেষ্টা করব। এক্ষেত্রে কোনো শব্দের ইংরেজি কোনো একটা শব্দের মানে যদি নাও জানা থাকে শব্দার্থ, তাও আমার ভাবটা ধরতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সেটা বোঝার জন্য বারবার কয়েকবার পড়ে নিতে হবে, যদি একদম অজানা নতুন একটা অনুচ্ছেদও পেয়ে যাই। তো আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সেন্টেন্স অনুবাদ করে নিতে পারি। দি লাইফ অফ এ স্ট্রাগল ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর দ্য স্ট্রাগল অফ লাইফ। ছাত্র জীবন জীবন যুদ্ধের প্রস্তুতি পর্ব। দি লাইফ অফ এ স্টুডেন্ট, ছাত্র জীবন, ইজ এ লাইফ, হয় একটা জীবন, অফ প্রিপারেশন, প্রস্তুতির, ফর দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন যুদ্ধের জন্য। তাই আমরা সংক্ষেপে সেটাকে বলে ফেলতে পারি ছাত্র জীবন জীবন যুদ্ধের প্রস্তুতির পর্ব। টু মেক হিম ওয়েল ফিটেড ফর দ্য স্ট্রাগল, সংগ্রামের জন্য তাকে যোগ্য করে গড়ে তোলার জন্য এডুকেশন ইজ নেসেসারি, পড়ালেখা বা লেখাপড়া গুরুত্বপূর্ণ, শিক্ষা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়।
দেখি সেন্টেন্সটা আমরা এই সংগ্রামের যোগ্য করে করে তোলার জন্য দরকার হলো শিক্ষা, যেভাবেই তুমি বলো না কেন। হ্যাঁ, স্টুডেন্ট অফ টুডে উইল লিড দ্য নেশন টুমোরো। স্টুডেন্ট অফ টুডে মানে আজকের ছাত্ররাই উইল লিড দ্য নেশন টুমোরো, আগামীকাল জাতিকে নেতৃত্ব দিবে। দেখি কি বলেছে, আজকের ছাত্ররাই আগামী দিনে জাতিকে পরিচালনা করবে। ওকে, তুমি যেভাবে দিতে পারো। বাট ইফ দেয়ার এডুকেশন ইজ নট কমপ্লিট উড দে বি এবল টু লিড দ্য কান্ট্রি টু পিস অ্যান্ড প্রসপারিটি। এখানে দেখো একটা ক্লোজ আছে একাধিক এবং বড় বাক্য, এটাকে আলাদা করেও ভেঙে ভেঙে বলা যেতে পারে অথবা একবারেও শেষ করা যেতে পারে। তা আমরা প্রথমে দেখি ওই অংশটাকে ভাগ করি। বাট ইফ দেয়ার এডুকেশন ইজ নট কমপ্লিট, কিন্তু যদি তার শিক্ষা অপূর্ণাঙ্গ থাকে, উড দে বি এবল, তারা কি সমর্থ হবে, টু লিড দ্য কান্ট্রি, দেশকে নেতৃত্ব দিতে, টু পিস অ্যান্ড প্রসপারিটি, শান্তি এবং সমৃদ্ধির পথে। দেখি অনুবাদটা কিভাবে করা আছে। কিন্তু তাদের শিক্ষাই যদি পূর্ণ না হয়, তারা কি দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে সমর্থ হবে? এই ছিল, তাহলে এটাই ছিল মূল প্যারাগ্রাফ। আমরা আলাদা আলাদা সেন্টেন্স অনুবাদ করার পর এখন যেটা পেলাম সেটা হলো এটা একবারে, ছাত্র জীবন, জীবনযুদ্ধের প্রস্তুতির পর্ব, এই সংগ্রামের যোগ্য করে গড়ে তোলার জন্য দরকার হলো শিক্ষা। আজকের ছাত্ররাই আগামী দিনে জাতিকে পরিচালনা করবে বা নেতৃত্ব দেবে, কিন্তু তাদের শিক্ষাই যদি পূর্ণ না হয়, তারা কি দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারবে বা নেতৃত্ব দিতে পারবে বা নিয়ে যেতে পারবে, যেভাবেই বলি না। আমরা আর একটা উদাহরণ প্র্যাকটিস করব। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। আমরা জানি, if he makes a proper division of his time and perform his duties accordingly, he is sure to improve and prosper in life. But if he does otherwise, he is sure to repent when it is too late. আমরা দেখতে পাচ্ছি একটা ইংরেজি অনুচ্ছেদ, এখানে বলা হচ্ছে মাত্র, যদি অত বড় একটা, কিন্তু দুটা সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি। তার মানে দ্বিতীয় সেন্টেন্সটা অনেক বড় এবং যেখানে কয়েকটি ক্লোজ যুক্ত করে দ্বিতীয় সেন্টেন্সটা সম্পন্ন করা হয়েছে। তা আমি আগেই শিখেছি যে যত বড়ই হোক না কেন, প্রত্যেকটা ক্লোজের আলাদা আলাদা বাংলায় অনুবাদ করে আমরা আলাদা বাক্য আকারে করতে পারি, কিন্তু ভাবটা বুঝতে হবে। ম্যানেজ দ্য আর্কিটেক্ট, আর্কিটেক্ট মানে হচ্ছে নির্মাতা বা স্থপতি, অফ হিজ ওন মানে নিজের, ফরচুন মানে ভাগ্য। কারণ মানুষ, আমরা এখানে ধারণা করতে পারি মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম, যদি সে তার সময়ের সঠিক ব্যবহার করে বা সঠিক বিভাজন করে ব্যবহারের ক্ষেত্রে, অ্যান্ড পারফর্মস মানে পালন করে, হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, যথাযথভাবে তার দায়িত্ব পালন করে, হি ইজ শিওর, তার ক্ষেত্রে এটা নিশ্চিত যে টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, জীবনে সে উন্নতি করবে এবং সমৃদ্ধি অর্জন করবে। বাট, কিন্তু যখনই কোনো কিছু একটা এরকম ধারাবাহিক সেন্টেন্সে থাকে, তখন বুঝতে হবে আগের অংশে যা বলা হলো তার বিপরীত কিছু বলা হচ্ছে। বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু যদি সে অন্যথা করে, যদি সে ওই যথাযথ সময়ের ব্যবহার করে দায়িত্ব পালন না করে, এবং ওটা করলে যেহেতু জীবনে উন্নতি সমৃদ্ধি ছিল, তার মানে এটা আর হবে না। যদি সেটা না করে, যেহেতু হবে না, হি ইজ শিওর টু রিপেন্ট, সঙ্গত কারণেই সে পরিতাপ করবে বা অনুতাপ করবে। কিন্তু যখন সে অনুতাপ করবে, হয় ইট ইজ টু লেট, ততক্ষণে এটা অনেক অনেক দেরি হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয় যুক্ত হয়ে অনেকগুলো ক্লোজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে। তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারি। দেখি আমরা কীভাবে করতে পারি। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজেই তার সৌভাগ্যের স্থপতি। ইফ হি মেক্স প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড পারফর্মস হিজ ডিউটিস অ্যাকর্ডিংলি, যদি নিজের সময়কে যথাযথভাবে ভাগ করে এবং তদনুযায়ী কর্তব্য পালন করলে, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি ও সমৃদ্ধি লাভ করবে। এবার ওই অংশটা, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, কিন্তু যদি সে অন্যথা করে, যদি সে তা না করে, কিন্তু এর অন্যথা হলে, হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট, নিশ্চয়ই তাকে অনুশোচনা করতে হবে, তবে তখন অনেক দেরি হয়ে যাবে। বাট হোয়েন ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে যাবে। তা আমরা খেয়াল করছি যে আসলে ইংরেজি ওরকম, আমরা যে অনুবাদের যে অংশটুকু আমাদের পাঠ্য এই ধরনের, এই স্ট্যান্ডার্ড, এই মানের তোমাদের সামনে আসবে, তোমরা এটাকে ভয় পেয়ে ইংরেজি থেকে বাংলা করতে হবে এরকম, এইটা একটা জিনিস আমি বলি
যে ধরনের অনুবাদের জন্য যে অনুচ্ছেদগুলো দেওয়া হয় সেগুলোর 75 থেকে 95% শব্দের অর্থ তোমরা জানো, এবং ক্ষেত্র বিশেষে বেশিরভাগ ক্ষেত্রে 100%ই শব্দের অর্থ জানো। এখন সেন্টেন্সের মধ্যে যখন প্রয়োগটা দেখানো আছে তখন সেটার যে ভাব প্রকাশিত হয়েছে ইংরেজিতে ওই সেন্টেন্সের, সেটা বাংলায় নিজের মতো করে তুমি যদি বুঝে উপস্থাপন করতে পারো, সেটা সেরা অনুবাদ। এটা কোনো গ্রামার থেকে, কোনো বাজারের ব্যাকরণ থেকে মুখস্থ করে লিখতে হবে এমন কোনো কথা নেই। এটা খেয়াল রেখো, তাহলে নিশ্চয়ই ভালো করবে তোমরা। ঘাবড়ানোর কোনো কারণ নেই, অনুবাদকে সহজভাবে নাও, খুব ইজিভাবে নাও, খুব মজার একটা বিষয় এবং কমনও পড়ে। তোমরা যেহেতু বোর্ডের বিষয়গুলো খেয়াল করো, এটা হলো মূল অনুবাদটা আর এই যে বঙ্গানুবাদটা। এখন আমি ওই পরামর্শটাই তোমাদের এভাবে দিতে চাই যে এভাবেই তোমরা বই থেকে আরও অনুসরণ করবে, এবং পরীক্ষায় কমন পাওয়া, মানে বোর্ড ফাইনাল পরীক্ষায়, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের 7 নম্বরে, নির্মিতি অংশের 7 নম্বরে 7-এর খতে তোমরা যে অনুবাদটা থাকে সেটা থেকে কমন যে পেতে চাও, আমি জানি তোমরা ওইটাকে টার্গেট করার ক্ষেত্রে পরিভাষাটাকে ব্যবহার করো, কিন্তু এটা খুবই সহজ। যা বললাম যে এভাবে অনুসরণ করবে, আরও কিছু প্র্যাকটিস করবে, সেই সাথে ভয় একদম করবে না। 75 থেকে 95%, বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 95% শব্দের অর্থ, বা 98% বা 100% শব্দের অর্থ তোমরা জানো। শুধু বাক্যের মধ্যে কিভাবে প্রয়োগ হয়েছে সে অনুযায়ী বাক্যের অর্থটা কি প্রকাশ করতে চাচ্ছে, সে অনুযায়ী আমার ভাষায় আমি সেটা কি বলতে চাই, এটা করলেই হয়ে গেল। এর জন্য কোনো ঘাবড়ানোর কারণ নাই যে ওই শব্দটারে মানে জানি না অতএব অনুবাদ করলে আমার মার্কস পাবো না, বইয়ের ওই শব্দটা আমি ভুলে গিয়েছি তাই অনুবাদ করব না। তুমি তোমার মতো অনুবাদ করে দাও, 10-এ 10 মার্কই ছাড় দিবেন, ভাবটা যদি ঠিক থাকে। আরেকটা জিনিস কমন পাওয়ার ক্ষেত্রে তোমরা যেটা খুব গুরুত্ব দাও সব থেকে যে কমন, তা সেক্ষেত্রে গত 5 বছরের বাংলাদেশের সবগুলো বোর্ড মিলে যতটি এসেছে সবগুলো দেখবে যে বেশি না, রিপিটেডলি অনেকগুলো এসেছে। এগুলো তো যদি কালচার করো, একটু প্র্যাকটিস করো, একটু দেখবে যে সরাসরি কমন চলে এসেছে। অতএব আমরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, যে যেভাবে দুটাকেই আমরা আয়ত্তে নিয়ে একটু পড়াশোনা করব, কালচার করব। তো এভাবেই ভালো থেকো, পড়াশোনা করবে, আশা করি অনুবাদ নিয়ে তোমাদের ভীতি আর রাখবে না তোমরা নিজের মধ্যে। একটু অনুসরণ করো, সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার ও দেশ সুস্থ রাখি। ভালো থেকো।